যারা আজকের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন সবাইকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে এটা আসলে মানে বিস্তৃত আকারে গুরুত্বপূর্ণ, এটা প্রথমেই বলে নিচ্ছি আর কি। তো আজকে মূলত আসলে অল্প সময়ের যেহেতু আলোচনা, এই বিষয়ে তো অনেক কিছুই আছে, তো সবকিছু হয়তো আলোচনা করা সম্ভব হবে না। তো আমি মোটা দাগে হয়তো কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব। দেখি যে কি আছে আজকের আলোচনার মধ্যে। সিম্পলি যে প্রথমত হচ্ছে আমরা যে হেলথ হেলথ কি এবং পাবলিক হেলথ কি, ডিজিজ এবং যে ডিজিজের বিভিন্ন টাইপ আছে এগুলো সম্পর্কে একটু আলোচনা করব, এবং কমিউনিটি মেডিসিন হিসেবে যে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কি ধরনের রোল প্লে করতে পারে এই বিষয়ে আলোচনা করব। আর আরেকটা হলো যে কমিউনিটি মেডিসিন সম্পর্কে ধারণা থাকাটা গুরুত্বপূর্ণ কেন, সেই বিষয়ে একটু কথা বলবো। তো প্রথমেই যে হেলথ কি বা স্বাস্থ্য কি, এটার সংজ্ঞা যদি WHO মতে বলি, তাহলে WHO এর সংজ্ঞাটা হচ্ছে স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। মানে যদি বাংলায় বলি আমরা তাহলে যে শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটা অবস্থা, এবং শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। এটা WHO এর সংজ্ঞা। অ্যাকচুয়ালি আমাদের হোমিওপ্যাথিও কিন্তু তাই বলে। তাই বলে বলতে যে হোমিওপ্যাথিতে আমরা যখন একজন রোগীকে চিকিৎসা প্রদান করে থাকি তখন কিন্তু মানে রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে তখনই বলি যখন রোগীর যে রোগ অবস্থা থেকে মুক্তি পান এবং সম্পূর্ণভাবে মানসিকভাবেও পূর্বের অবস্থায় ফিরে যান, তখনই আমরা বলি যে কমপ্লিটলি রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে সে একজনের জ্বর হলো, সেক্ষেত্রে জ্বর হওয়ার পর কিন্তু ওনার যে শুধু দৈহিক অবস্থা পরিবর্তন হবে তা না, ওনার কিন্তু মানসিক বিকৃতিও হবে। এটা শুধু জ্বর না, যে কোনো অসুস্থতার কারণেই তো মানুষের মানসিক বিকৃতি ঘটে। তো সেই ক্ষেত্রে মানে আমাদের হোমিওপ্যাথি বলে যে শুধু ওই রোগীর শরীর থেকে রোগের যে বিকৃত অবস্থা এটাকে সরাই দিলেই হবে না। অর্থাৎ রোগটা সরে গেল তার মানে যে উনি সুস্থ হয়ে গেছেন তা না, তার মানসিক যে অবস্থা, ওই যে মানসিক পরিবর্তনটা হলো রোগের কারণে, ওই মানসিক অবস্থাটাও পূর্বের যে স্বাভাবিক অবস্থা ওই পর্যন্ত যদি ফিরে না যান ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বলবো না যে রোগী সুস্থ হয়েছেন। আমাদের হোমিওপ্যাথি কিন্তু তাই বলে। তো তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি যে WHO এর যে সংজ্ঞা স্বাস্থ্যের, তার সাথে কিন্তু যথেষ্ট মিল আছে। WHO কিন্তু তাই বলছে যে স্বাস্থ্য বলতে শুধু ফিজিক্যাল মানে কন্ডিশনকেই কিন্তু WHO মিন করে নাই, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং মানে সম্পূর্ণভাবেই কিন্তু এগুলো নিয়ে আসছেন। এবং একটা যেটা বলছেন যে শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়, মানে শুধু মানে রোগটাকে শরীর থেকে বিতাড়িত করলেই কিন্তু যে একজন মানুষ সুস্থ হয়ে গেছেন সেটা বলা যাবে না। তো তাহলে মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে স্বাস্থ্যটা সিম্পলি শুধু মানে রোগটাকে নিয়ে চিন্তা করলেই হবে না, তার মানসিক অবস্থা, সামাজিক অবস্থা, ইভেন স্পিরিচুয়াল অবস্থা, এগুলোকেও কিন্তু কনসিডার করতে হবে। তো এখন আমরা আসি মানে স্বাস্থ্যের পরেই যেটা পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য বলা যায়। জনস্বাস্থ্য হচ্ছে মূলত সায়েন্স অফ প্রোটেক্টিং অ্যান্ড ইমপ্রুভিং দ্য হেলথ অফ পিপল অ্যান্ড দেয়ার কমিউনিটিস।
অর্থাৎ এটা এমন একটা বিজ্ঞান যে বিজ্ঞান একটা কমিউনিটির মানুষকে মানে স্বাস্থ্যের দিক থেকে প্রটেক্ট করতে পারবে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবে। দিস ওয়ার্ক ইজ অ্যাচিভড বাই প্রমোটিং হেলদি লাইফস্টাইলস, researching disease and injury prevention, and detecting, preventing, and responding to infectious diseases. অর্থাৎ এই যে মানে স্বাস্থ্যকে সুরক্ষা করবে, এই যে পাবলিক হেলথ স্বাস্থ্যকে যে সুরক্ষা করবে এবং মানুষের মানে স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, এটা কিভাবে ঘটাবে? এটা হচ্ছে মানে রোগ এবং আঘাত প্রতিরোধের গবেষণা করবে এবং হচ্ছে সংক্রামক রোগকে শনাক্তকরণ করবে এবং সংক্রামক রোগগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই দিকে খেয়াল রাখবে। এই কার্যক্রমগুলা করার মাধ্যমে হচ্ছে মানুষের মানে স্বাস্থ্যকে প্রটেক্ট করবে। কোন মানুষের? কমিউনিটির মানুষের। অর্থাৎ এটা কিন্তু ইন্ডিভিজুয়াল না, একটা সমাজের বা একটা সোসাইটির মানুষের। তার মানে এটা কিন্তু পরিধিটা আরেকটু ব্যাপক। এবং বলা হচ্ছে যে ওভারঅল পাবলিক হেলথ ইজ কনসার্নড উইথ প্রোটেক্টিং দ্য হেলথ অফ এন্টায়ার পপুলেশনস। এই যে সামগ্রিকভাবে জনস্বাস্থ্য সমগ্র জনসংখ্যার স্বাস্থ্য সুরক্ষার সাথে সম্পর্কিত। তাহলে আসলে স্বাস্থ্য বিজ্ঞান এটা আমাদের হোমিওপ্যাথি যেমন এই সাবজেক্টটা আছে, মানে অ্যালোপ্যাথিতেও কিন্তু আছে পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন। তো আসলে স্বাস্থ্য বিজ্ঞানের মধ্যে একজন ফিজিশিয়ান বা একজন ডক্টর চিকিৎসা প্রদান করে থাকেন। ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে নিয়ে কাজ করেন। আর আরেকটু যখন তার পরিধিটা বাড়ে তখন হয়তো একজন ফিজিশিয়ান বা একজন ডক্টর কি করেন, একটা স্বাস্থ্য ক্লিনিক অথবা একটা হসপিটালে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আর তারই আরো একটু বড় রূপ হচ্ছে যখন কমিউনিটি হেলথ নিয়ে কেউ স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। অর্থাৎ যে চিকিৎসক বা যে চিকিৎসক দল কমিউনিটি হেলথ নিয়ে কাজ করে থাকেন, ওনারা হচ্ছে মানে তাদের স্বাস্থ্যসেবার পরিধিটা হচ্ছে আরো একটু বড় এবং আর একটু ব্যাপক। তো সেই জন্যই আমি যে প্রথমে বললাম যে এই সাবজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে শুধু ইন্ডিভিজুয়াল স্বাস্থ্যকে নিয়ে মানে ভাবলে যারা আমরা চিকিৎসক আছি সবাই আর কি, শুধু ইন্ডিভিজুয়াল স্বাস্থ্যকে নিয়ে ভাবলেই যে আমাদের দায়িত্ব শেষ তা না। কখনো কখনো কিন্তু আমাদেরকে এই কমিউনিটি হেলথ নিয়েও ভাবতে হতে পারে। অথবা কোনো বিশেষ সময় দেখা যাবে যে শুধু কমিউনিটি হেলথ না, আরো ব্যাপক মানে পরিধি বা পরিসরে আমাদেরকে স্বাস্থ্যসেবা প্রদানের দরকার হতে পারে। তো সেই জন্য এই সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একটু যে ডিজিজ এবং বিভিন্ন ডিজিজের টাইপ এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। ডিজিজ কি? এটা হচ্ছে an abnormal condition that affects the structure or function of part or all of the body and is usually associated with specific signs and symptoms. মানে আমি যদি বাংলা বলি, এটা হচ্ছে একটা অস্বাভাবিক অবস্থা যা শরীরের অংশ বা সমস্ত অংশের গঠন বা কার্যকারিতাকে প্রভাবিত করে এবং সাধারণত নির্দিষ্ট লক্ষণ ও উপসর্গের সাথে যুক্ত থাকে। একটা সহজভাবে যদি বলি বা কথ্য ভাষায় যদি বলি যে একজন মানুষ যখন সুস্থ স্বাভাবিক থাকেন তখন কিন্তু তার যে অ্যাক্টিভিটিস গুলা এগুলো স্বাভাবিকভাবেই চলতে থাকে। কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ কোনো রোগ দ্বারা আক্রান্ত হন তখন কিন্তু তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটিস তার মধ্যে পরিবর্তন আসবে। অর্থাৎ দেখা যাবে যে তিনি হতে পারে যে ঠিকভাবে খেতে পারছেন না, অথবা খুব অস্বস্তি ফিল করছেন, ঘুমাতেও পারছেন না, অথবা দেখা গেল যে উনি দাঁড়ায় থাকতে পারছেন না, হাঁটতে পারছেন না। মানে কোনো না কোনো ধরনের অস্বাভাবিকতা তার মধ্যে দেখা দিবে। এখন এই অস্বাভাবিকতাগুলা দেখা দিতে পারে ফুল বডির যেকোনো অর্গানে বা যেকোনো ফাংশনাল পার্টে। আর যখনই এই ধরনের কোনো ব্যত্যয় ঘটবে তখন আমরা কি দেখব?
তখন দেখবো যে ওই মানুষটার মধ্যে কোনো ধরনের নতুন ধরনের সিমটম অথবা সাইন বা যেগুলা আমরা ব্যতিক্রম হিসেবে ওই সিমটম গুলাকে ট্রিট করব এবং বুঝতে পারবো যে হ্যাঁ ওই ব্যক্তি বা ওই ব্যক্তিনি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছেন। আর ওটি হচ্ছে ডিজিজ। তো ডিজিজের আরো যেমন সংজ্ঞা হতে পারে, এ ডিজিজ ইজ এ কন্ডিশন দ্যাট deteriorates the normal functioning of the cells, tissues and organs. প্রথম যে সংজ্ঞাটা বললাম ওটা হচ্ছে একটু জেনারেল ওয়েতে, আর এখন একটা হচ্ছে আরেকটু মানে কি বলবো মেডিকেল টার্মের ফ্লেভার আছে এখানে, যে এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা নাকি আমাদের সেল মানে কোষ, টিস্যু মানে কলা বা অর্গান বা অঙ্গ গুলোর যে ফাংশন, নর্মাল ফাংশন, তার ডিটোরেশন ঘটাবে, মানে হচ্ছে যে স্বাভাবিক যে প্রক্রিয়া ওই প্রক্রিয়ার ব্যত্যয় ঘটাবে, আর সেটি হচ্ছে ডিজিজ। তো তাহলে আমরা কিন্তু সিম্পলি ডিজিজ কি সেটা পুঁথিগত ভাবে হোক বা গোছানো ভাবে হোক সেটা জেনে গেছি। তো এখানে আমি একটু মানে ডিফারেন্ট কালারে যেটা দেখাতে চেয়েছি যে ডিজিজ আউটব্রেকস আর ইজিলি কজড বাই এন ইনফেকশন transmitted through person to person contact, animal to person contact, or from the environment or other media. মানে এটা কেন আমি এখানেই দেখাতে চেয়েছি সেটা হলো যে এই যে মানুষের স্বাভাবিক যে অভ্যাস বা ফাংশনালিটি তার ব্যত্যয় যেহেতু ডিজিজের কারণে হয়, তাহলে ডিজিজ কোথা থেকে আসে বা একজন মানুষ কিভাবে রোগাক্রান্ত হন সেটাও তো আমাদের জানা দরকার। তো সেটাই কিন্তু এখানে আমি জানার চেষ্টা করেছি যে এই ডিজিজের আউটব্রেক হয়ে থাকে সাধারণত ইনফেকশনের মাধ্যমে অথবা ট্রান্সমিটেড থ্রু পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, অর্থাৎ মানুষ ও মানুষের কন্ট্যাক্টের মাধ্যমেও হতে পারে, অথবা অন্য কোনো প্রাণী এবং মানুষের কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে, অথবা পরিবেশ থেকেও কিন্তু হতে পারে, অথবা অন্য যে কোনো সোর্স বা মিডিয়া থেকেও হতে পারে। তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটি ডিজিজের কারণও বলতে পারেন, সোর্সও বলতে পারেন। এখন ডিজিজ তো অসংখ্য ডিজিজ আছে ওয়ার্ল্ড ওয়াইড, বা বিভিন্ন টাইপের ডিজিজ আছে। ওই টাইপ অনুসারে যে কোনটার উৎস বা কারণ কি হতে পারে সেটা আমরা হয়তো আইডেন্টিফাই মানে করতে পারবো জানা থাকলে, এবং তখন আমাদের চিকিৎসা সেবা দেওয়াটাও কিন্তু ইজি হবে। তো এখন দেখি যে টাইপস অফ ডিজিজেস। আসলে টাইপস অফ ডিজিজেস বলতে আমরা যেমন সিম্পলি যদি বলে থাকি, তাহলে আমরা অনেক সময় বলি যে একিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। একিউট মানে যেগুলো একেবারে সদ্য তৈরি হয়েছে বা অনেকটা সিম্পল, বা যেগুলা মানে স্বাভাবিক চিকিৎসা প্রদানের মাধ্যমে রোগী সুস্থ হয়ে যান। আর ক্রনিক ডিজিজ মানে হচ্ছে অনেকটা চিররোগ বা জটিল রোগও বলতে পারি, যেগুলা দেখা যায় লাইফ টাইম, মানে এটা মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন হয়তো ভোগ করতে পারেন অথবা দীর্ঘ সময়ও ভোগ করতে পারেন, সেগুলোকে ক্রনিক ডিজিজ বা চিররোগ বলা হয়ে থাকে। কিন্তু যদি আমরা একটু ডেপথলি ক্যাটাগরাইজ করি, তাহলে ডিজিজের টাইপগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ, যেগুলো এগুলো ইনফেকশাস ডিজিজ ব্যাকটেরিয়া জনিত কারণে যেগুলো হয়ে থাকে আর কি, ভাইরাল ডিজিজেস, ফাঙ্গাল ডিজিজেস, প্যারাসাইটিক ডিজিজেস। তো ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো সাধারণত আমরা ব্যাকটেরিয়া জনিত রোগ যেগুলো, এগুলো কি করে বুঝবেন? ব্যাকটেরিয়া জনিত রোগ যে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ধরেন কোথাও কেউ যদি একটু কেটে গেল, অর্থাৎ ইনজুরি হলো, সেই কাটা স্থানটা যদি কোনো কারণে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তাহলে হয়তো দেখা যাবে যে ওখানে কিছুদিন পর যে একটু পেকে গেছে, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফেকশন হয়েছে, এবং পুজও হতে পারে। এই টাইপের এই যে পুজ হয়ে গেল বা পেকে গেল বা ইনফেকশন হলো, এইটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। আর ভাইরাল ডিজিজ যেগুলা, ভাইরাল ডিজিজ তো কমন, আমরা সবাই মোটামুটি জানি যে এই ভাইরাল ফিভার আছে, তারপরে সর্দি আছে মানে কফ কোল্ড, হ্যাঁ, তারপরে অনেক ধরনের ওই যে ইয়ে হতে পারে, ফাইব্রয়েড হতে পারে, টিউমার জাতীয় ডিজিজ হতে পারে।
এগুলো ভাইরাল ডিজিজ। তারপর ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ হয়ে থাকে ফাঙ্গাস, সাধারণত স্কিন স্কিন ডিজিজ বেশি হয়ে থাকে ফাঙ্গাল ডিজিজ। যে কোথাও হয়তো দেখা গেল যে হোয়াইট লেয়ার যদি পড়ে, অনেকে জিহ্বায় পড়তে পারে, মানে তারপরে হচ্ছে মেয়েদের ওভারিতেও অনেক সময় হয় ফাঙ্গাল ডিজিজ, তারপরে অনেকের নখে হয়। তো বিশেষ করে স্কিন ডিজিজ বেশিরভাগ ফাঙ্গাল ডিজিজ হয়ে থাকে। প্যারাসাইটিক ডিজিজ যেমন হচ্ছে প্যারাসাইটস থেকে যেগুলো হয়, ম্যালেরিয়া, তো এগুলা সবই হচ্ছে ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ ইনফেকশন হয়ে থাকে এই ধরনের ডিজিজ গুলাতে। ক্রনিক ডিজিজ কি? ওই যে একটু আমি বলেছিলাম, যেমন ডায়াবেটিস সাধারণত প্রচলিত আছে যে কথাটা, সেটা হচ্ছে যে ডায়াবেটিস একবার হলে ওই যে সারা জীবন ডায়াবেটিসকে ভোগ করতে হয়, অর্থাৎ নিয়ন্ত্রণে রেখেই এটা মানুষ লাইফ শেষ করতে হয়, মানে এটা ভালো হয় না, এরকম প্রচলিত আছে। তো যাই হোক, সেটা যদি চিকিৎসা সুচিকিৎসা পেলে হয়তো অনেক সময় অনেকের কিন্তু ডায়াবেটিস ভালো হয়ে যায়। তারপর যেটা করতে হয়, লাইফস্টাইলটাকে যদি ঠিকভাবে মেনে চলতে পারে, তাহলে হয়তো দেখা গেল যে তার সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে থেকে যায়। তো কিন্তু দীর্ঘ সময় হয়তো এটা ভোগ করার একটা সম্ভাবনা থাকে। তারপর কার্ডিয়াক ডিজিজ বা হার্ট ডিজিজ, এগুলো ক্রনিক ডিজিজ। তারপর ক্যান্সার, অ্যাজমা মানে শ্বাসকষ্ট, লাংস ডিজিজ, তো এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, যেটা ওই যে চিররোগ বললাম বা কঠিন রোগ হিসেবে আমরা চিনে থাকি। অটোইমিউন ডিজিজ যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেমন অনেক সময় যে রিউমেটিক পেইন আমরা বলি হয়, এগুলো হচ্ছে অটোইমিউন ডিজিজ। তারপর লুপাস, লুপাসটা সাধারণত স্কিন, যে কোনো অর্গান, ইভেন হচ্ছে স্কিন, অর্গান, ইভেন হচ্ছে আই, এগুলা এফেক্টেড হতে পারে। এবং লুপাস হলে যে ব্যাপারটা হয় ওটা অটোইমিউন ডিজিজ, এবং এই ডিজিজটা হলে যেটা হয়, ওই রোগী প্রচন্ড মানে উইক হয়ে যাবে, এবং তার সিম্পল অন্য কোনো মানে যদি রোগ হয়ে থাকে, তাহলে সেই রোগটা নিয়ন্ত্রণে আনা খুব কঠিন হয়ে যায়। এবং সাধারণত এই ধরনের পেশেন্ট আসলে যতদিন মানে বেঁচে থাকতে পারে আর কি, অটোমেটিক্যালি ততদিনই বেঁচে থাকবে, কারণ এটা তো অটো ইমিউন ডিজিজ, তার ইমিউন সিস্টেমটাই হচ্ছে আসলে ডিসঅর্ডার থাকে। তো লুপাস সাধারণত স্কিন সিমটম গুলো সাধারণত স্কিনে কিংবা মাসেলে শো করে বেশি, এবং পেইন হয়ে থাকে, এই ধরনের পেশেন্টের প্রচন্ড পেইনও হয়। তারপর মাল্টিপল স্ক্লেরোসিস আছে, এটা সাধারণত ব্রেন এবং স্পাইনাল কর্ডকে এফেক্ট করে, যে কারণে সাধারণত ব্রেনের যে নার্ভ, ওই নার্ভ হচ্ছে হোল বডির সাথে কমিউনিকেট করতে পারে না এই ডিজিজ যখন আক্রান্ত হয়। এগুলো সব হচ্ছে অটোইমিউন ডিজিজ। আর জেনেটিক ডিসঅর্ডারস যেমন সিস্টিক ফাইব্রোসিস, ডাউন সিনড্রোম, সিকল সেল ডিজিজ। তো সিস্টিক ফাইব্রোসিস এটা স্টোমাকে হয়ে থাকে সাধারণত। তারপর হচ্ছে ডাউন সিনড্রোম, পেশেন্ট মানে দেখা গেল যে সবসময় মানে একটু যে কোনো ডিজিজে দ্রুত মানে ইয়ের দিকে চলে যায়, ব্যাড পজিশনের দিকে চলে যেতে পারে। তো এই টাইপের ডিজিজ গুলো হচ্ছে সব জেনেটিক ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় মানে বংশানুক্রমিক ভাবেও মানে এগুলো পেয়ে থাকে বেশিরভাগ আর কি, যে হয়তো তার ফাদার মাদার বা তার ফাদার মাদারের ফাদার মাদারের কারো না কারো আছে, সেটা হয়তো তার থার্ড জেনারেশনে এসে কেউ পেয়েছে। যেমন অনেক সময় আমরা এই ধরনের পেশেন্ট পাই যে তার শরীরে ওই লাইফোমা টাইপের কিছু নোড আছে, এবং হিস্ট্রি নিলে দেখা যায় যে এটা তার ফাদারের ছিল এই টেন্ডেন্সিটা, অথবা তার ফাদারের ফাদারের ছিল। তো এইগুলো হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। ওই যে বললাম সিস্টিক ফাইব্রোসিস। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস যেমন আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, এটা বিশেষ করে জেন্টসের চেয়ে ফিমেলদেরই বেশি হয়ে থাকে, মানে আয়রন ডেফিসিয়েন্সি। তারপরে স্কারভি, রিকেটস, স্কারভি
এই রোগটা এখন অবশ্য খুব কম দেখা যায়। তারপর রিকেটস, ওই যে পা দুটা মানে বাঁকানো এবং ওটা খুব চিকন হয়ে যায় এরকম আর কি। তারপর স্কার্বি, ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তারপর মেন্টাল হেলথ ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া। এই হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো তো এখন খুব কমন, মানে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই এই ধরনের মানে পেশেন্ট আছেই। এবং ইদানিং কালে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে জেন্টস হচ্ছে মানে কি বলবো, ফিমেল এই ধরনের পেশেন্ট অনেক বেশি, এই যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, হয়তো বিভিন্ন কারণে। সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া এটাও একটা মেন্টাল ডিসঅর্ডার। সাধারণত ওদের মধ্যে এক ধরনের কি বলবো, যে একটা জেদ কাজ করে, এবং জেদটা হচ্ছে ওরা যে কোনো কিছুর বদলা নিতে চায়, মানে মনের মধ্যে গল্প তৈরি করে, এবং গল্প তৈরি করে ওই ওই গল্পের এগেনিস্টে মানে ওদের যে টার্গেটটা, ওই টার্গেটটা ফুলফিল করার জন্য ওরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে মাঝে মাঝে। এটা হচ্ছে একটা সিজোফ্রেনিয়ার কমন আর কি সিমটম। তো এই হচ্ছে মোটামুটি, মানে যদি একটু বড় আকারে বলা হয় তাহলে ডিজিজের টাইপ গুলো। তো ডিজিজের টাইপ গুলো এই জন্যই জানা উচিত যে আমরা যখন একজন চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দিতে যাব, তখন আসলে একজন রোগীকে যখন ট্রিট করব, তখন উনি আসলে কোন টাইপের ডিজিজ বহন করছেন ওইটা আমাদের আইডেন্টিফাই করা উচিত। আর যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে মানে কোন টাইপের পেশেন্ট হলে বা কোন টাইপের ডিজিজ হলে আমরা মানে কোন ধরনের মেডিসিন গুলো ইউজ করব, সেই জন্য হচ্ছে ডিজিজের টাইপ গুলা জানলে ভালো। এখন দেখি যে use of community medicine in homeopathy. The field of community medicine encompasses a wide range of activities, including disease prevention and control, health promotion, environmental health, epidemiology, health education, and health policy. অর্থাৎ কমিউনিটি মেডিসিনের যে ক্ষেত্র, এই ক্ষেত্র হচ্ছে কি, এই ক্ষেত্রের মধ্যে কি কি আছে: রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ, স্বাস্থ্য প্রচার, পরিবেশগত স্বাস্থ্য, মহামারী বিদ্যা, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য নীতি সহ বিস্তৃত কার্যকলাপ। তো তার মানে কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রটা কিন্তু অনেক বড়। এখানে মানে এই কমিউনিটি মেডিসিনের নলেজ নিতে গেলে আমাদের হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে জানতে হবে। তারপর হচ্ছে পরিবেশগত যে স্বাস্থ্য, সেই সম্পর্কে আমাদের নলেজ নিতে হবে। তারপর হচ্ছে মহামারী বিদ্যা, মহামারী, ওই যে নিচে আমি লিখছি এপিডেমিক অথবা প্যান্ডেমিক, এটাও আমি বলবো এপিডেমিক এবং প্যান্ডেমিকের মধ্যে কি ডিফারেন্স। তো মহামারী বিদ্যা সম্পর্কে নলেজ রাখতে হবে। আর স্বাস্থ্য শিক্ষা তো এটা জেনারেলি রাখতেই হবে। স্বাস্থ্য নীতি সম্পর্কেও কিন্তু নলেজ রাখতে হবে। অর্থাৎ প্রতিটা দেশেই স্বাস্থ্যনীতি কিন্তু থাকে, সরকারের প্রতিটা দেশের সরকারের কিন্তু স্বাস্থ্যনীতি থাকে, হেলথ পলিসি। আমাদের বাংলাদেশেও আছে। তো হেলথ পলিসি কি করে? হেলথ পলিসি হচ্ছে আসলে একটা দেশের যে স্বাস্থ্য সেবা কিভাবে চলবে, তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার ওখানে বলা থাকে, যে স্বাস্থ্য সেবাটা কিভাবে চলবে বা চিকিৎসকগণ কিভাবে স্বাস্থ্য সেবাটা দিবেন, বা যদি কখনো মহামারী হয়ে থাকে সেই ক্ষেত্রে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই ইত্যাদি বিষয়গুলাই হচ্ছে আসলে স্বাস্থ্যনীতিতে বলা থাকে। তো যেটা আমি একটু আগে বলছিলাম যে মহামারী এটা কিন্তু আসলে টার্মটা হচ্ছে এপিডেমিক। আবার প্যান্ডেমিক এখন খুব প্রচলিত এই টার্মটা। আমাদের আসলে জানা দরকার যে এপিডেমিক আর প্যান্ডেমিক এর মধ্যে পার্থক্য কি। আসলে দুটো একই জিনিস। তো এপিডেমিকটাই প্যান্ডেমিক হয়ে যায়। তো কখন আসলে এপিডেমিক আর কখনো প্যান্ডেমিক? যখন কোনো মানে
মহামারী কোন একটা অঞ্চল বা কোন একটা কমিউনিটির মধ্যে হয়ে থাকে, তখন সেটা হচ্ছে এপিডেমিক। আর যদি ওইটা দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি ছড়ায় যায়, তখন এটা হয়ে যাবে প্যান্ডেমিক। আসলে এপিডেমিক আর প্যান্ডেমিক একই জিনিস, দুইটাই মহামারী। একটা হচ্ছে একটা রিজনাল মহামারী, আর আরেকটা হচ্ছে যে গ্লোবাল মহামারী। যখন গ্লোবাল হয়ে যাবে বিশ্বব্যাপী, তখন এটা হয়ে যাবে প্যান্ডেমিক। আর এটা যদি একটা রিজন, মানে একটা এলাকায় বা একটা এরিয়াতে বা একটা কমিউনিটিতে হয়ে থাকে, তখন সেটা হবে এপিডেমিক। যেমন আহ, মানে আমরা এখন শুনি আর কি, যে অনেক আগে মানে কলেরা মহামারী হিসেবে যখন দেখা দিত, তখন দেখা যেত যে একটা গ্রামে অসংখ্য মানুষ মরে শেষ হয়ে যেত। তখন সেটা হয়তো, এবং ওই গ্রাম, যে গ্রামে কলেরা দেখা দিত, সেই গ্রামের ধার কাছ দিয়ে অন্য গ্রামের মানুষজন যেত না। তো তখন এটা কেন যেত না? যে যেহেতু এটা ছোঁয়াচে, ওই জীবাণুটা মানে বহন করলে তখন এটা ছড়াই পড়বে। তো তাহলে ওটা, যে গ্রামের মধ্যে ওই মহামারীটা বিরাজমান থাকতো, তখন এটা এপিডেমিক। কিন্তু যদি এটা আরো বিস্তৃত আকার ধারণ করে, তখন এটা হয়ে যাবে প্যান্ডেমিক। আর একটু সহজভাবে বললে, এই যে কোভিড-19, করোনা, সরি, এই কোভিড-19 যখন ফার্স্ট দেখা দেয়, তখন এটা চীনে দেখা দিয়েছিল। তারপর এটা কিন্তু আস্তে আস্তে ছড়াই পড়লো কয়েকটা দেশে, এবং একটা সময় পরে দেখা গেল যে এটা মোটামুটি সারা বিশ্বেই ছড়াই পড়ছে। তো প্রথম কিন্তু এটা এপিডেমিক ছিল যখন চীনে দেখা দিয়েছিল, বাট তারপরে এটা হয়ে গেছে প্যান্ডেমিক। এবং এই কারণে মানে মানুষের কাছে মহামারী প্যান্ডেমিক এই টার্মটাই বহুল প্রচলিত। তো আমাদের কমিউনিটি মেডিসিন এই টার্মের ভিত্তিতে, মানে আমাদেরকেও তাহলে জানা দরকার, যেমন আমাদের যে সমস্ত মেডিসিন গুলো আছে, বিশেষ করে এপিডেমিক যে ডিজিজ, ওই ডিজিজ গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বা প্রিভেন্টিভ হিসেবেও কিছু কিছু মেডিসিন আছে যে প্রিভেন্টিভ হিসেবেও ইউজ করা যায়। সেই ক্ষেত্রে আমাদের যদি সেই নলেজটা থাকে, তখন আমরা দেখা যাবে যে কোনো কমিউনিটিতে যদি মানে এপিডেমিক সিচুয়েশন হয়, তখন আমরা সেই মেডিসিন গুলা অ্যাপ্লাই করতে পারবো। আর ওগুলো তখন কিন্তু কমিউনিটি মেডিসিন হিসেবে আমরা ট্রিট করতে পারবো। এখন দেখি যে কমিউনিকেবল ডিজিজ, যেটার আরেকটা বলা যায় ইনফেকশাস ডিজিজ, আর আরেকটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ বা নন ইনফেকশাস ডিজিজ। একই কথা। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যেটা মানে স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার থ্রু এ ভ্যারাইটি অফ ওয়েজ দ্যাট ইনক্লুড কন্ট্যাক্ট উইথ ব্লাড অ্যান্ড bodily fluids, breathing in an airborne virus, or by being bitten by an insect. তার মানে হচ্ছে কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে ছোঁয়াচে রোগ আর কি। তো ছোঁয়াচে রোগ মানে সেগুলোই যেগুলো নাকি বিভিন্ন মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। মাধ্যমগুলো কি? যে রক্ত, উইথ ব্লাড অ্যান্ড বডিলি ফ্লুইড, অথবা শরীরের কোনো ফ্লুইড দ্বারা, মানে তরল দ্বারা ছড়াতে পারে। যেমন হচ্ছে ব্লাড দ্বারা কিভাবে, যে ধরেন কাউকে ইনজেকশন করা হলো যে সিরিঞ্জ দিয়ে, ওই নিডেলটা যদি আরেকজন ব্যক্তিকে ইনজেকশন পুশের জন্য ইউজ করা হয়, এখন প্রথম ব্যক্তির শরীরে যদি ওই ধরনের কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে থাকে, তাহলে ওই নিডেলের মাধ্যমে কিন্তু দ্বিতীয় ব্যক্তির মধ্যে চলে যেতে পারে। যে কারণে ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করাটা হচ্ছে অত্যন্ত জরুরি। এবং মানুষ যেহেতু এখন অনেক মানে সতর্ক, সেই জন্য এখন ডিসপোজেবল সিরিঞ্জ বেশি ইউজ করা হয়। কিন্তু এক সময় দেখা যেত যে কাঁচের সিরিঞ্জ ইউজ করা হতো, এবং ওই একটা নিডেলকেই বারবার ধীরে ধীরে ফিজিশিয়ানটা ইউজ করতেন। তখন ওই টেন্ডেন্সিটা বেশি ছিল, বাট এখন তো ওয়ান টাইম ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করা হয়। তারপর ব্রেদিং এর মাধ্যমে হতে পারে। ব্রেদিং এর মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসে অসংখ্য ভাইরাস ভেসে বেড়াচ্ছে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে। তারপর বাই বিং বিটেন বাই ইনসেক্ট, পোকামাকড়ের কামড় থেকে, মশা
মশা কামড়ালে দেখা গেল যে ওই যে ম্যালেরিয়া আক্রান্ত কোনো রোগীকে কামড়ে যদি সুস্থ মানুষকে এসে আবার কামড়ায়, তাহলে ম্যালেরিয়ার জার্ম ছড়াতে পারে। অথবা ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, এবং এই ধরনের মিডিয়াম দ্বারা এগুলো সংক্রমিত হতে পারে। তো একটা লেটেস্ট আপডেট দিই। আপনারা হয়তো ম্যাক্সিমামই আপনারা যারা যুক্ত আছেন জানেন অলরেডি। সেটা হচ্ছে নতুন এই যে চীনে আবার একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেটা নাকি হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা HMPV। এটা মানে ওই যে করোনা ভাইরাসের মধ্যেই ইজ এ কমন রেসপিরেটরি ভাইরাস দ্যাট কজেস অ্যান আপার রেসপিরেটরি ইনফেকশন। অর্থাৎ এটাও কিন্তু করোনা ভাইরাস যেমন আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করতো, ঠিক এটাও অনেকটা এরকম আমাদের আপার রেসপিরেটরি ইনফেকশনের জন্য এই ভাইরাস খুব সহযোগী। এবং এটার সিমটম গুলো হচ্ছে ওরকমই, ওই যে রানি ওর স্টাফি নোজ, মানে নাক দিয়ে সর্দি পানি পড়বে, ফিভার, জ্বর, তারপর সোর থ্রোট, গলা ব্যথা হতে পারে, হ্যাঁ, তারপর শর্টনেস অফ ব্রেথ ইন সেভার কেসেস, এবং অনেকের হয়তো দেখা যাবে যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। তো এবং কিছু কিছু কেস আবার এমনও পাওয়া যাচ্ছে চায়নাতে, যাদের নাকি ওই যে নিউমোনিয়া অথবা অ্যাজমা অথবা ব্রনকাইটিসের শিকার হয়ে যাচ্ছেন। তো এটাও কিন্তু চায়নাতে এখন ওই যে এপিডেমিক হিসেবেই অলরেডি চলছে। অসংখ্য মানে রোগী এই HMP ভাইরাসে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হচ্ছেন, এবং জাপান এবং হংকং এ কিন্তু অলরেডি কিছু কিছু পেশেন্ট এই ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে। তো এটাও হয়তো বা সম্ভাবনা আছে যে করোনার মতো যদি ছড়িয়ে পড়ে, তাহলে এটাও কিন্তু প্যান্ডেমিক হয়ে যাবে। তো এটাই লেটেস্ট আপডেট। তো কাজেই যারা চিকিৎসক যুক্ত আছেন বা যদি ডাক্তারি পড়ছেন এরকম কোনো স্টুডেন্টও যদি থাকেন, আমাদের সবাই এখন থেকেই কিন্তু অ্যালার্ট হওয়া উচিত, বা ভাবা উচিত যে আমি তো অলরেডি এখানে বললাম এই যে সিমটম গুলো কিন্তু অলমোস্ট ইয়ের সাথে মিল আছে। ওই যে করোনার মানে এফেক্টেড পেশেন্টদের যে সিমটম গুলো ছিল অনেকটাই মিল আছে। বা এগুলা যেহেতু নিউমোনিয়া, অ্যাজমা, ব্রনকাইটিস, মানে ঠান্ডা জনিত সমস্যা, তো আমাদের যে মেডিসিন গুলো আছে এই সিমটমের সাথে মিলে, তাহলে আমাদের এগুলো নিয়ে এখন থেকেই অ্যালার্ট থাকা উচিত। যে যদি ছড়ায় দেখা গেল যে আমাদের দেশেও চলে আসে, তখন আমাদেরকে হয়তো ইন্ডিভিজুয়াল অথবা কমিউনিটিতে স্বাস্থ্যসেবা দিতে হতেই পারে। তো সেজন্য আমাদের যে উপযুক্ত মেডিসিন, সেই মেডিসিন নিয়ে এখন থেকেই ভাবা উচিত। এখন দেখি যে হোমিওপ্যাথিক ইমিউনো বুস্টার হিসেবে আমাদের কিছু মেডিসিন আছে। তো এটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে যদি কিছু আননোন ডিজিজ দেখা দেয়, যে যেগুলো আসলে আগে কখনো দেখা যায় নাই, নতুন ভাবে আমরা ফেস করছি, তো ওই মুহূর্তে আমরা মানে কোন মেডিসিন অ্যাপ্লাই করবো পেশেন্টকে। তো সেক্ষেত্রে প্রথমত আমাদের ভাবা উচিত পেশেন্টের ইমিউনো যদি আমরা বুস্ট আপ করে দিতে পারি, তাহলে তার নিজের মধ্যে হচ্ছে মানে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। তো এই ধরনের আমাদের কিছু মেডিসিন আছে, যেমন জেলসিমিয়াম, আর্সেনিক অ্যালব, হ্যাঁ, অসিলিকোকেনাম, ওলিয়াম সেপা, এই মেডিসিন গুলো কিন্তু ইমিউনো বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে। তো আমরা কখনো কখনো সিমটম অনুসারে এই মেডিসিন গুলাও রোগীকে অ্যাপ্লাই করতে পারি। তখন ইমিউনো বুস্ট আপ হলেও দেখা যাবে যে তিনি রোগ মুখ থেকে অনেকটা মুক্তি পেতে পারেন। এখন দেখি যে কমিউনিটি হেলথ ভার্সাস পাবলিক হেলথ, অর্থাৎ আমাদের সামাজিক স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য, এই দুটার মধ্যে আসলে ডিফারেন্স কি? কমিউনিটি হেলথ, এটা নাম শুনে বোঝা যাচ্ছে সামাজিক স্বাস্থ্য, তার মানে এটা হচ্ছে স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া আর পপুলেশনের যে স্বাস্থ্য সেটাই। এটা হতে পারে আমার লোকালিটি, যে যত মানুষ বাস করে তাদের স্বাস্থ্য, তাদের স্বাস্থ্য নিয়ে যখন আমি কাজ করব, তখন এটা হবে আমার কমিউনিটি হেলথ নিয়ে কাজ করা। এবং তখন আমি তাদের স্বাস্থ্য রক্ষার জন্য যে মেডিসিন গুলো অ্যাপ্লাই করবো, তখন এগুলোই হবে কমিউনিটি মেডিসিন। ইট এম্পাসাইজ দ্য হেলথ আউটকামস and needs of these particular groups, addressing issues that are directly impactful at a local level.
এটা আসলে জোর দেয় হচ্ছে একটা পার্টিকুলার গ্রুপ, মানে জনগোষ্ঠীর যে চাহিদা বা তাদের ওই মুহূর্তে যে বিপর্যয়, তাদের ওই মুহূর্তে যে মানে স্বাস্থ্য বিপর্যয় বা স্বাস্থ্য সমস্যা, ওটাকে মিট করার জন্য বা তাদেরকে আবার মানে পূর্বের ভালো স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়ার জন্য হচ্ছে এই মেডিসিন গুলা কাজ করবে, এই যে কমিউনিটি মেডিসিন যেগুলা। আর পাবলিক হেলথ এটা হচ্ছে একটা বিস্তৃত আকারে, as it deals with the health and well-being of the entire population at the national or global level. কমিউনিটি হেলথ যেমন ছিল একটা পার্টিকুলার জিওগ্রাফিক এরিয়া অথবা পপুলেশনের জন্য, আর এটা হচ্ছে ন্যাশনাল অর গ্লোবাল লেভেলের পপুলেশনের জন্য। অর্থাৎ এটা হতে পারে একটা পুরো দেশের পপুলেশনের জন্য অথবা বেশ কয়েকটা দেশের পপুলেশনের জন্য। যেমন এখন যদি এমন হয় যে এই যে চায়নাতে যে নতুন ভাইরাসটা দেখা দিল, হ্যাঁ, মানে এইচএমভি যে নতুন ভাইরাসটা দেখা দিল, এটা যদি এমন হয় যে হয়তো সারা ওয়ার্ল্ডের ৬-৭টা দেশ এটা ছড়িয়ে পড়ছে, আর বেশি ছড়ায় নেই, তখন ওই ৬-৭টা দেশের মানে মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। এটা মানে পুরোপুরি হয়তো গ্লোবাল হবে না। এটা হচ্ছে যাচ্ছেন যেমন ৬-৭টা দেশের সরকার বা ওখানকার যারা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য উপযুক্ত যারা আছেন, ওনারা ভাববে হচ্ছে তাদের ন্যাশনাল পর্যায়ে। আর গ্লোবালি যদি ছড়ায় পড়ে যে অনেক দেশ, পৃথিবীর অনেক দেশে, তখন হয়তো এই যেমন WHO একটা ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, এ ধরনের আমাদের হোমিওপ্যাথিরও কিন্তু অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল, যেমন হোমিওপ্যাথি জেনারেল লিগা মেডিকেল হোমিওপ্যাথিক ইন্টারন্যাশনালিজ জার্মানির, WHO যেরকম এরকম। তো এই ধরনের অর্গানাইজেশন গুলো তখন হচ্ছে গ্লোবাল ক্রাইসিস মিট করার জন্য তখন ওনারা উদ্যোগ নেবেন, ভাববেন। সেই সাথে তো অবশ্যই আমাদের যারা মানে স্বাস্থ্য প্রফেশনাল বা হেলথ প্রফেশনাল ওরা যুক্ত থাকবেন। তো এই হচ্ছে আসলে দুইটা ডিফারেন্স আর কি। তো যাই হোক না কেন, এই কমিউনিটি হেলথ এবং পাবলিক হেলথকে কেয়ার করার বিষয়টা আসে বিশেষ করে যখন কোনো কমিউনিকেবল ডিজিজ, ওই যে এপিডেমিক থেকে প্যান্ডেমিকে রূপ নেয় তখন। আর তার আগ পর্যন্ত কিন্তু সাধারণত আমরা ইন্ডিভিজুয়াল হেলথ কেয়ারই করে থাকি যারা হেলথ প্রফেশনাল আছি। তাহলে ওই যে আমার আজকের আলোচনার টপিকের মধ্যে লাস্ট ছিল যে কেন কমিউনিটি মেডিসিন সম্পর্কে নলেজ রাখা দরকার। মানে আমি স্বল্প পরিসরে এতক্ষণ যে আলোচনাগুলো করেছি এখান থেকে অনেকটা বোঝা যায় যে কেন দরকার। তারপরে আমি একটু বলছি যে ডিজিজ প্রিভেনশনের জন্য। তো ডিজিজ প্রিভেনশন বলতে আমরা যেহেতু ডিজিজের টাইপও দেখেছি অনেকগুলো, তার মধ্যে আসলে মানে প্রিভেন্ট করা দরকার কোন ডিজিজ গুলাকে সেটা মানে আমরা এখনো অনেকটা বুঝতে পারছি। যেগুলা সাধারণত ক্রনিক টাইপের বা কমিউনিকেবল ডিজিজ হবে সেগুলাকে প্রিভেন্ট করা দরকার। কারণ ওই যে কথাই তো আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কোনো যদি ব্যাধি ছড়ায় পড়ে তখন সেটাকে নিয়ন্ত্রণ করা যতটা কঠিন, তার আগে যদি আমরা ওটাকে প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলে সেটা দেখা যাবে যে আমাদের জন্য অনেক ভালো, ইমপ্রুভ হেলথ আউটকামস। আরেকটা হলো যে যেমন এক সময় যেটা ছিল যে মৃত্যুর হার অনেক বেশি ছিল, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে দেখা গেছে যে মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। তো এটা কেন? এটা হচ্ছে আসলে আমাদের যে হেলথ আউটকামটাকে ইমপ্রুভ করার কারণে। অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য রক্ষার জন্য যে সমস্ত নিয়ম আমাদের মেনে চলা উচিত, লাইফস্টাইল থেকে শুরু করে লাইফস্টাইল এবং হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, এই বিষয়গুলা যতটা এখন আমরা কেয়ার করি, আগে হয়তো মানুষ অতটা কেয়ার করতো না, এবং যে কারণে খুব ইজিলি মানুষ যে কোনো ডিজিজে আক্রান্ত হয়ে গেলে তখন সেটাকে হয়তো
মানে কি বলবো নিয়ন্ত্রণ করা, যদি কমিউনিকেবল হতো নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না, তখন ডেথ রেট অনেক হাই হয়ে যেত। বাট এখন আমরা অনেকটা সচেতন আমাদের লাইফস্টাইল নিয়ে, ফুড হ্যাবিট নিয়ে। এগুলো কিন্তু আসলে কমিউনিটি মেডিসিন এই সাবজেক্টেরই কনসেপ্ট। তো এই জন্যই বলছি যে হেলথ আউটকামটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু এই নলেজ কাজ করে। আরেকটা হলো এম্পাওয়ারিং কমিউনিটিস, আরেকটা হচ্ছে যে আমাদের কমিউনিটিকে এম্পাওয়ার করা, অর্থাৎ সবসময় হচ্ছে এদিকে সচেতন করা, সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটিকে সবসময় এম্পাওয়ারিং করতে হবে যে হ্যাঁ হয়তো আপনারা এই বিষয়টা মেনে চলবেন। যেমন যখন এই যে কোভিড-19 ছড়ায় পড়লো, তখন টিভি বা বিভিন্ন নিউজ বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সবাইকে সচেতন করা ছিল কি যে একটা নির্দিষ্ট দূরত্ব সবাই মেনে চলবেন, তারপর হচ্ছে মুখে মাস্ক পরিধান করতে হবে, তারপর হচ্ছে যে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে। এগুলাই হচ্ছে কিন্তু কমিউনিটিকে এম্পাওয়ার করা। কেন? যে তাহলে হয়তো দেখা গেল যে ওই যে কন্টামিনেশনটা অনেকটা কমে আসবে। তো এটাও কিন্তু কমিউনিটি মেডিসিনের বা পাবলিক হেলথের কনসেপ্ট। আর হচ্ছে কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ কেন? যে আমরা যদি আগে থেকেই সচেতন করতে পারি একটা কমিউনিটিকে অথবা একটা নেশনকে, তাহলে কি হবে যে রোগ ছড়ানোর মানে প্রবণতাটা অনেক কমে যাবে। তখন আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করার দরকার নাও হতে পারে, কারণ আগেই যদি আমরা প্রিভেন্ট করে ফেলতে পারি তো তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অর্থশাস্ত্রই তো অবশ্যই। কারণ যখন একটা মানে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু মানে ওই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করা অনেক অর্থের ব্যাপার। এই যে করোনা যখন ছড়িয়ে পড়েছিল তখন কি দেখা গেছে যে হসপিটাল গুলা কিন্তু মানে ট্রিটমেন্ট দিতে পারছিল না, আইসিইউর অনেক অভাব, বা দিতে গেলেও দেখা গেছে অনেক টাকার দরকার ছিল। অনেকে কিন্তু যে ওই মানে আইসিইউ সেবা না পাওয়ার কারণেও হয়তো মারা গেছে। তো এই যে ব্যাপারগুলা, বা অনেকে দেখা গেছে যে ওই যে কি বলবো যে ইয়ে চেঞ্জ করতে হয়েছে, ফার্টিলিটি চেঞ্জ করতে হয়েছে, মানে ভ্যারাইটিস ধরনের আসলে তখন মেকানিজম ছিল আর কি ট্রিটমেন্টে। তো যে বিষয়গুলো অনেকে অর্থের অভাবেও কিন্তু করতে পারে না, বা সরকারের পক্ষ থেকেও একটা বৃহৎ জনগোষ্ঠীকে যদি এভাবে মানে সুস্থতার দিকে ফিরে আনতে হয় তাহলে কিন্তু একটা বড় বাজেট দরকার। তো সেই মানে কস্ট ইফেক্টিভ সিচুয়েশন গুলো যদি আমরা ভাবতে চাই তাহলে ওই যে প্রিভেনশনটাই হচ্ছে মোর বেটার। অর্থাৎ আমরা আগে থেকেই যদি সচেতন থাকি বিভিন্ন এপিডেমিক ডিজিজ বা প্যান্ডেমিক সিচুয়েশন গুলো নিয়ে কমিটিকে যদি আমরা যদি সচেতন রাখি তাহলে সেটা আমাদের বিশাল জনগোষ্ঠীর জন্য ভালো। তো মূলত মানে আমাদের এই সাবজেক্টের যে এই সাবজেক্টের মূলত যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে আসলে একজন চিকিৎসক হিসেবে যদি আমরা স্বাস্থ্য সেবা দেই সেটা তো প্রত্যেক চিকিৎসকেই তার প্র্যাকটিসটা হয়তো ইন্ডিভিজুয়াল দিয়ে শুরু করে, তারপর কেউ হয়তো একটু বড় পরিসরে কি যে হসপিটালে যখন ট্রিটমেন্ট দেয় তখন একটু বড় পরিসরে। কিন্তু এই স্বাস্থ্যের এই সাবজেক্টের যে নলেজটা, এই নলেজটা হচ্ছে তার চেয়ে আর একটু বিস্তৃত আকারে যদি স্বাস্থ্য সেবা দিতে হয় তাহলে এই নলেজটা কাজে দিবে। অর্থাৎ বিস্তৃত আকারে আমরা কোনো সোসাইটি বা কোনো রিজিয়ন অথবা ন্যাশনাল পর্যায়ে অথবা গ্লোবাল পর্যায়ে যদি স্বাস্থ্য সেবা দিতে হয় তাহলে আমরা কিভাবে কাজ করব বা মেডিসিনের অ্যাপ্লিকেশন গুলো কিভাবে সেখানে মানে অ্যাপ্লাই করা দরকার, এই বিষয়গুলো নিয়ে ভাবতে গেলে এই সাবজেক্টের নলেজটা খুবই হেল্প করবে। তো মূলত এইটুকুই ছিল আজকের কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ নিয়ে। তো যারা যুক্ত আছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন।